দর্শক, বৈরী আবহাওয়ার মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বান্দরবান এবং চট্টগ্রামে কিন্তু সেটা অব্যাহত আছে। আমরা এবারে চলে যেতে চাইবো বান্দরবানে। আমাদের সহকর্মী নিবিড় সাহা সেখানে রয়েছেন এবং বন্যা পরিস্থিতির খবরাখবর তিনি নিয়মিত জানাচ্ছিলেন। এবং আপনি যেখানে আছেন দেখতে পাচ্ছি এখনও বৃষ্টি হচ্ছে। মানে বন্যা এমনিতেই ছিল, পানিবন্দী মানুষ আগে থেকেই। এখন কি অবস্থা লক্ষ্য করছেন সেখানে? রঞ্জু, গেল রাত থেকে কিন্তু তেমন বৃষ্টিপাত হয়নি বান্দরবনে। তবে বিভিন্ন জায়গায় যে বৃষ্টিপাতের পরিমাণ, সেখানে কিন্তু আসলে আমরা যে তথ্য পেয়েছি যে গতকাল রাত থেকে 18 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবনে। যদিও বন্যা পরিস্থিতিতে আসলে আগের দিনের তুলনায় কিন্তু এই যে বৃষ্টিপাতের পরিমাণ সেটি অনেকটি কম। এবং গতকাল রাত পর্যন্ত আমরা যে বন্যা পরিস্থিতি পেয়েছি সেটি কিন্তু বেশ উন্নতির দিকে গেছে। অর্থাৎ শহরের ভেতরে যেসব রাস্তায় আমরা পানি দেখেছিলাম, বন্যার পানি উঠেছিল, সেসব রাস্তা থেকে কিন্তু পানি নেমে গেছে। সকালে আমরা বিভিন্ন এলাকায় ঘুরেছি, এখন আছি বালাঘাটা এলাকায়। এবং বালাঘাটা এলাকায় দেখছেন এলাকার যে রাস্তাটি কিন্তু বান্দরবন রাঙামাটি মূল সড়ক। এবং কাল সকালে কিন্তু এই সড়কের একটি ব্রিজ ভেঙে গেছে, ধসে গেছে, যার কারণে রাঙামাটির সাথে কিন্তু সড়ক যোগাযোগ বন্ধ আছে বান্দরবনের। এবং এর মাঝে কিন্তু আসলে এই যে বিভিন্ন জায়গায় যে পানি জমে গেছে, এর কারণে কিন্তু দেখা যাচ্ছে যে স্থানীয় যারা রয়েছে তারাও কিন্তু আসলে স্থানীয়রা, বানভাসীরা যারা রয়েছেন তারাও কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। যারা কাজের তাগিদে বের হচ্ছেন তারাও কিন্তু ভোগান্তিতে পড়ছেন। প্রত্যেকটি গাড়ি আমরা দেখছি যে প্রায় অর্ধেক সমান ডুবে কিন্তু আসলে এই অংশগুলো পার হচ্ছে, ঝুঁকি নিয়ে পার হচ্ছে। অনেক যানবাহনই দেখা যাচ্ছে যে এই পানি ঢুকে নষ্ট হয়ে যাচ্ছে। তবে সব কিছু মিলে কিন্তু এখনও আবার বৃষ্টি হচ্ছে। সামনে দেখছেন বান্দরবন পুলিশ লাইন্স স্কুল, সেটিও কিন্তু বন্যার পানিতে ডুবে আছে। এবং স্থানীয়দের মধ্যে কিন্তু আসলে চরম ভোগান্তি হচ্ছে এই বন্যার পানি এবং অন্যান্য যে সমস্যা, যেমন সুপেয় পানির সমস্যার কথা তারা জানিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি যে ত্রাণ সহায়তা সেটিও প্রশাসনের পক্ষ থেকে দেয়া হলেও কিন্তু অনেক এলাকায় সেই ত্রাণ এখনও পৌঁছায়নি, এমন অভিযোগও আমরা পেয়েছি। তবে স্থানীয় আরেকটি বিষয় যে জানিয়ে রাখি, যেটি হলো স্থানীয় একটি ত্রাণ সহায়তা, বানভাসীদের মধ্যে ত্রাণ সহায়তা দিতে গিয়ে কিন্তু আসলে স্থানীয় যে রাজনীতি সেটিও কিন্তু এর মধ্যে আমরা লক্ষ্য করেছি। এবং সব কিছু মিলিয়ে যদি বলতে চাই যে এখন কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে কিন্তু আমরা দেখছি যে এখানে যারা বের হয়েছেন তারা কিন্তু আবারও ভোগান্তির মধ্যে পড়েছেন। এবং তাদের যে আশঙ্কার জায়গাটি যেটি, যে এই বৃষ্টি যদি দীর্ঘ সময় যাবৎ হয় তাহলে কিন্তু এই যে বন্যার যে পানি এবং ভোগান্তির যে পরিমাণ, সেটি দুটি কিন্তু আরও দুর্বিষহ হয়ে উঠবে। এবং জানিয়ে রাখি যে সাঙ্গু নদীর পানি এখন বইছে বিপদ সীমার প্রায় 1 মিটার ওপর দিয়ে, যেটি গত 24 ঘন্টায় পানি কমেছে প্রায় 2 মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল গতকাল, যেটি এখন 1 মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এই যে বন্যা পরিস্থিতি সেটি আসলে এখনও কতদিন থাকবে সেটিও এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং স্থানীয়দের মধ্যে কিন্তু আসলে বেশ ভোগান্তির শিকার হচ্ছেন তারা, যাতায়াত সহ। এবং স্থানীয় যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু তারা নানান ভোগান্তির শিকার হচ্ছে। সেখানে অতিরিক্ত মশার উপদ্রবের কথাও কিন্তু আমরা শুনেছি। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা বান্দরবন থেকে সবশেষ খবর। রঞ্জু, বান্দরবানের পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম। এবারে চট্টগ্রামে চলে যেতে চাই। চট্টগ্রামের আমাদের সহকর্মী রোকন উদ্দিন আমাদের সাথে যুক্ত আছেন। রোকনের কাছ থেকে জানতে চাইবো চট্টগ্রামের কি পরিস্থিতি, সেখানে পানি নামতে শুরু করেছিল। আপনার এখনকার আপডেটটা কি? রঞ্জু, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। চট্টগ্রামের যে কয়েকটি উপজেলায় সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে তার মধ্যে বাঁশখালী একটি, অর্থাৎ বাঁশখালী, চন্দনাইশ এবং সাতকানিয়া, ফটিকছড়ি, এই হাটহাজারী, এইসব উপজেলায় আসলে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে।
আমরা গতকাল থেকে যেটা দেখেছি যে আসলে যেহেতু দুপুর থেকেই বৃষ্টিপাত তেমন হয়নি, ফলে পানি কিছুটা নামতে শুরু করেছিল, কিন্তু আজ সকাল থেকে আমরা যেটা দেখেছি যে ভারী বর্ষণ কিন্তু আবারও শুরু হয়েছে, ফলে পানি বাড়ার যে আশঙ্কা সেটি আবারও দেখা দিয়েছে। স্থানীয়দের মনেও একটি আশঙ্কা তৈরি হয়েছে যে আসলে তারা ভবিষ্যতে কিভাবে কি করবেন সেই বিষয়টি। এবং আমরা একটু আগেই এই যে বাঁশখালী এখন আমরা গোনাগড়ি যেই স্থানটিতে রয়েছে এখান থেকে আসলে আরেকটু ভিতরে গিয়েছিলাম, সেখানে যেমনটি দেখেছি যে সকল মাটির তৈরি যে ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে ভেঙে মাটির সাথে মিশে গেছে। পাশাপাশি সেখানকার যে বসতভিটায় যারা বসবাস করতেন, যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু এক প্রকার মানবেতর জীবনযাপন করছেন এবং ত্রাণেরও কিন্তু সেরকম তারা ত্রাণ কিন্তু পাননি এবং বিভিন্ন জায়গা থেকে যে পরিমাণ ত্রাণ এসেছে সে পরিমাণ ত্রাণ কিন্তু তারা পাননি। অর্থাৎ মূল সড়কের যে আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেখানেই ত্রাণ দেওয়া হচ্ছে, কিন্তু ভিতরের দিকে যে সড়কগুলো রয়েছে, ছোট সড়কগুলো রয়েছে, সেখানে কিন্তু আসলে তেমন ত্রাণ পাচ্ছেন না, সেই অভিযোগটি তারা করেছেন। এবং তাদের চিকিৎসার যে একটি বিষয় রয়েছে, তাদের যে স্বাস্থ্যের অবনতি হলে তারা যে কোথাও নিয়ে যাবেন সেই কারণ সেরকম কিন্তু কোনো ব্যবস্থাও তাদের কাছে নেই এবং থাকার ব্যবস্থাও নেই। এবং তারা বলছেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা তাদের আত্মীয় স্বজন কিংবা তাদের আশপাশের কারোর সাথে যোগাযোগও করতে পারছেন না। এবং তারা যেমনটি বলছেন তাদের দিকে যেন সরকারিভাবে যে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে সেগুলোর প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে যে ত্রাণগুলো আসছে তারা যেন ভিতরের দিকে যেয়ে আসলে ত্রাণগুলো বিতরণ করে সেই বিষয়টি আসলে তারা বলেছেন। রঞ্জু, রোকন, আপনাকে ধন্যবাদ।